বাঞ্ছারামপুরে এক ব্যবসায়ীকে ছাদে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর বিরুদ্ধে। ৫ই অগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এই ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীদের। ৫ই অগস্ট সরকার পতনের পর দেশে যখন এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, ঠিক তখনই বাঞ্ছারামপুরে অরণ্য ডিজিটাল অ্যাগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ৮ থেকে ৯ জন লোক নিয়ে অফিসে ঢুকে এমডি মোহাম্মদ জামাল হোসেন মুকুলকে জোর করে ছাদের ওপর একটি অন্ধকার ছোট্ট ঘরে আটকে রাখেন তিনি। ভুক্তভোগী নারী কর্মীদের দাবি, আটকে রাখার পর ওই ব্যবসায়ীর সব মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে নারী কর্মীদের ওপরও চড়াও হন ইমান আলী। তারা জানান, এতগুলো অসহায় মেয়ের কর্মসংস্থান হয়েছে সেখানে, কিন্তু তার ভেতরে কোনো মানবতা ছিল না। প্রতিবাদ করতে গেলে তিনি চেয়ার নিয়ে মারতে তেড়ে আসেন এবং ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার হুমকি দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌর কৃষক দলের আহ্বায়ক কাবিল হোসেন। তাকেও বিদায় করে দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ইমান আলী। পরে পরিস্থিতি বেগতিক দেখে আত্মীয় স্বজন জড়ো করলে পৌর বিএনপির সেক্রেটারি সালেহ মুসার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে জানের ভয়ে ওই ব্যবসায়ী লাখ টাকার ওপরে চাঁদা দিতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে অভিযুক্ত ইমান আলী দাবি করেন, জামাল হোসেন একজন প্রতারক, সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন তিনি। তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, জামাল হোসেন প্রতারক হলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশ রয়েছে। ইমান আলী আইন হাতে তুলে নিয়ে তাকে জিম্মি করে চাঁদা আদায় করার এখতিয়ার রাখেন না। এটি স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি তদন্ত আবু সাইদ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে বলে জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ক্রান্তি লগ্নে একজন রাজনৈতিক নেতার প্রকাশ্য এমন চাঁদাবাজির ঘটনায় বাঞ্ছারামপুর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, দৈনিক প্রবাহ নিউজ। আমি মোহাম্মদ জামাল হোসেন মুকুল, অরণ্য ডিজিটাল অ্যাগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমি মূলত গত ৯ তারিখে ওমরা হজের জন্য যখন যাই 15 দিনের প্যাকেজে, এই 15 দিন প্রতিষ্ঠানের বাইরে থাকার অবস্থায় একটা কুচক্রী মহল আমার বিরুদ্ধে কাজ করে। তার অন্যতম ব্যক্তি হচ্ছে ইমান আলী। এই ইমান আলী 5 আগস্টের পর আমাকে আমার অফিসের ছাদে এসে অ্যাটাক করে, চাঁদা দাবি করে 50 লক্ষ টাকা। আমি প্রতিষ্ঠান চালাইলে, বাঞ্ছারামপুরে প্রতিষ্ঠান চালাইলে তাকে 50 লক্ষ টাকা প্রদান করতে হবে। একটা পর্যায়ে আমি যেহেতু বাঞ্ছারামপুরের লোকাল ব্যক্তিদেরকে নিয়েই বিজনেস করি, বাঞ্ছারামপুরের লোকাল ব্যক্তিরাই এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে, তাদের ফ্যামিলির লোকজন যখন স্মরণ করে তখন কিছু লোকজন চলে আসার পর ও যখন বুঝতে পারে যে না, এখানে একটা সিনকেট হবে, হট্টগোল হবে, তখন বিএনপির সালে মুসা ভাইকে উনি ডাইকে আনার পর সালে মুসা ভাই দুই পক্ষের সাথে কথা বলে তাদেরকে বিদায় করে দেয়। এরপর আমাকে রাস্তাঘাটে যখন যেখানে দেখে বিভিন্নভাবে অ্যাটাক করে, বিভিন্ন পর্যায়ক্রমে সে আমার কাছ থেকে 1.5 মাসে 2,40,000 টাকা নেয়। যেমন মাতবাড়ি মোড়ে থেকে আমাকে আটকায় কিছু টাকা নেয়, জগন্নাথপুর মার্কাস মসজিদের সামনে থেকে কিছু টাকা নেয়, তার বাড়ির সামনে মসজিদের সামনে আমাকে অ্যাটাক করে সেখান থেকে কিছু টাকা নেয়। এইভাবে পর্যায়ক্রমে 2,40,000 টাকা নেওয়ার পর সে আবার 4-5 মাস পরে সে আমাকে মিথ্যা প্রলোভন দিয়ে আবার 5 লাখ টাকা দাবি করে। সে বলে আমি একটা জমি রাখছি, আমাকে রিক্সায় উঠায় সেই জমিটাও দেখায়। মোল্লাবাড়ির পরে একটু সামনে আগে গেলেই হাতের ডাইন পাশে ফাঁকা যে জমিটা আছে, বলতেছে আমি 82 লক্ষ টাকা দানিছি, আমাকে আপনি 5 লক্ষ টাকা ধার দেন, আমি আপনাকে আমার ব্যক্তিগত চেক দিচ্ছি এবং স্ট্যাম্প দিচ্ছি, আপনাকে আমি 3 মাস পরে টাকাটা দিব।
কিন্তু আমার আমার তো ওইখানে ওই সময় মানে বিজনেসের পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না, যার কারণে আমি ওনাকে টাকাটা ধার দিতে পারি না। ধার না দেওয়ার কারণে তার সাথে আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। কমিউনিকেশন গ্যাপ হওয়ার পরে বিগত বেশ কিছুদিন উনি নীরব ছিল। আমি আবার আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর 4 দিন ছিলাম। এরই মধ্যে সে আমারই এই ডায়াগনস্টিকের সাথে সম্পৃক্ত আছে তরিকুল ভাই। তরিকুল ভাইকে ডাইকা বলে যে আমি বড় একটা প্রোগ্রাম করব, জামাল ভাইয়ের কাছ থেকে আমারে কিছু টাকা এনে দাও। তখন তরিকুল ভাই বলে যে ব্যবসার থেকে তোমাকে কিভাবে টাকা দিবে, কিভাবে সম্ভব। না দেওয়ার কারণে সে সোশ্যাল মিডিয়ায় সে তার ফেসবুক থেকে লাইভ প্রোগ্রাম করে মিথ্যা বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে সে আমাকে সামাজিকভাবে হেয়পূর্ণ করে এবং তাৎক্ষণিক আমার বিজনেসের কিছু ক্ষতি করে। উদাহরণস্বরূপ উনি সেই ফেসবুক লাইভে বলেছে আমার প্রতিষ্ঠানের কোনো গভর্নমেন্টস পেপারস নাই এবং আমার কোনো বৈধতা নাই। আমি যেহেতু বাঞ্ছারামপুরে লোকাল বিজনেস করি, এটা হচ্ছে আমার লোকাল ট্রেড লাইসেন্স। সেই সাথে আমি এই কোম্পানির যে ইনকাম ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেই, এটা হচ্ছে আমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। আসেন, সেই সাথে কয়টা প্রতিষ্ঠানের আছে আমি জানি না, যেহেতু আমার গ্রুপ অফ কোম্পানি, সেই অনুপাতে আমি প্রতি বছর গভর্নমেন্টের কাছ থেকে অডিট করে থাকি। এটা হচ্ছে আমার অডিটের পেপারস, গভর্নমেন্ট অডিট পেপারস, অর্থাৎ প্রতি বছরই একটা অডিট করা হয়। এই হচ্ছে অডিট পেপারস, এটাও একটা অডিট পেপারস। এখন আমার এই প্রতিষ্ঠানটা গ্রুপ অফ কোম্পানি কিভাবে হইল? গঠনতন্ত্রে আছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জয়েন্ট স্টক থেকে যখন 3-এর অধিক লাইসেন্স হয় তখন ওই কোম্পানিটাকে গ্রুপ হিসেবে রূপান্তরিত হয়। এটা হচ্ছে আমার একটা লাইসেন্স, যার নাম্বার এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জয়েন্ট স্টক থেকে লাইসেন্স। এটা হচ্ছে আরেকটা লাইসেন্স অরণ্য ডিজিটাল অ্যাগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের আরেকটা লাইসেন্স। এটা হচ্ছে আমার আরেকটা লাইসেন্স আছে, হয়তো সেটা আমার আরেক জায়গায় আছে, আমি দেখাতে পারবো না, যেটা হচ্ছে অরণ্য সিটি অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। এই টোটালি 4টা গভর্নমেন্ট লাইসেন্স আমার কাছে রয়েছে। বাঞ্ছারামপুরে আমার সর্বপ্রথম একটা ডেইরি প্রজেক্ট দিয়ে শুরু হয়েছে। এই যে ডেইরি প্রজেক্টের একটা ট্রেড লাইসেন্স। ডেইরি প্রজেক্টের পরে আমরা বাঞ্ছারামপুরে একটা ডায়াগনস্টিক সেন্টার নিজস্ব অর্থায়নে ভবন সহ করার উদ্যোগ নেই। আমি যে ফ্লোরটায় বসে কথা বলতেছি এটাই হচ্ছে একটা অরণ্য ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। এই ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারও সমস্ত বৈধ পেপারস আমার কাছে রয়েছে। এটাও আমাদের নিজস্ব অর্থায়নে করা। যে পেপারসগুলো আমি শো করছি, এটা হচ্ছে ডায়াগনস্টিকের ভ্যাট সার্টিফিকেট, অর্থাৎ ডায়াগনস্টিকের যে ভ্যাট দিতে হয় প্রতি মাসিক, এটা তার সার্টিফিকেট। এটা হচ্ছে ডায়াগনস্টিকের ট্রেড লাইসেন্স। এটা হচ্ছে ডায়াগনস্টিক করতে গেলে একটা ফায়ার সার্ভিসের পারমিশন লাগে, যেটা লাইসেন্স লাগে, এটা ফায়ার সার্ভিসের লাইসেন্স। এটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনার লাইসেন্স। সেই সাথে আমরা ডিজি হেলথেও আবেদন করেছি। ডিজি হেলথের রেজিস্ট্রেশনটা আমরা এখনো পাই নাই, তবে আমাদের আবেদন হয়ে গেছে। এবং এক্সরে মেশিন বসানোর জন্য পারমাণবিকের যে পারমিশন লাগে, অনুমোদন লাগে, লাইসেন্স লাগে, সেটার জন্য আমরা আবেদন করেছি। ইনশাল্লাহ এক্সরে মেশিন আমরা এখনো বসাইতে পারি নাই, আগামী হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আমরা এক্সরে মেশিন বসাবো। সেই ব্যক্তি প্রশাসনের কাছে তদন্ত স্বরূপ দেখতে বলছে আমি প্রতারক, আমি মিথ্যা বানোয়াট বিভিন্নভাবে মানুষের কাছ থেকে ঠকিয়ে টাকা নিচ্ছি। এবং সে একটা জিনিস উল্লেখ করেছে, 2017 সালে মুনাভি অল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটা বিজনেস ফল্ট করার কারণে একটা মামলা হয়েছে। সেই মামলার এগেনস্টে নিউজও হয়েছে এবং সেটা ইউটিউবে আছে। সে উল্লেখ করেছে তার একটা গ্রেফতারি পরোয়ানা আমার কাছে আছে। সেখানে যে মামলা হয়েছিল সেই মামলার খারিজের কপি আমার কাছে রয়েছে। এই যে হলো মামলার খারিজের কপি, পার্ট টু পার্ট সমস্ত ডকুমেন্টস আমার কাছে রয়েছে। এই হলো মামলার খারিজের কপি। প্রশাসন, মিডিয়া যে কেউ দেখতে চায় তার দেখার ইখতিয়ার আছে, আমি দেখাইতে প্রস্তুত। এই হলো মামলা খারিজের কপি। সে উল্লেখ করেছে আমার নামে গ্রেফতারি পরোয়ানা আছে। যদি আমার নামে গ্রেফতারি পরোয়ানা থাকে তাইলে সারা বাংলাদেশের আইন আছে, সে যে কোনো মুহূর্তে আমাকে অ্যারেস্ট করে নেওয়ার সক্ষমতা সে রাখে। আসলে তার বিরুদ্ধে সর্বশেষ লাইভ প্রোগ্রাম তার করার উদ্দেশ্য হচ্ছে সে একটা বড় প্রোগ্রাম করবে। এই প্রোগ্রামে 5 থেকে 6 লাখ টাকা খরচ হবে। এই 5 থেকে 6 লাখ টাকা খরচ করতে গেলে এই টাকা তার কাছে নাই, যার কারণে আমারই ওই যে পার্টনার তরিকুল ইসলাম ভাই তার কাছে যে টাকা চাইছে। আমি আজকে তরিকুল ভাই টাকা দেয় নাই বিদায়, আমি টাকা দেই নাই বিদায় সে আমাকে সামাজিকভাবে হেয়পূর্ণ করছে। আমি যাতে সাংবাদিক ভাইদের সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে এবং লোকাল যারা আছে, যারা প্রতিনিধি আছে,
তাদের সার্বিক সহযোগিতায় যাতে এই বাঞ্ছারামপুরের স্বচ্ছতার সহিত বিজনেস করতে পারি, এটা আমার বাঞ্ছারামপুরবাসীর কাছে আকুল আবেদন। এবং বর্তমান সরকার, বিএনপি সরকার, বিএনপির জনপ্রতিনিধি যারা আছে বা বিএনপির প্রতিনিধিত্ব যারা করতেছে, উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক বা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যারা আছে, আমি তাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আসলে মূলত চাঁদা দাবি করছে শুধু আমার কাছে না, একাধিক ব্যক্তিদের কাছেই চাঁদা দাবি করেছে। কিছুদিন আগেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এক ইটালিয়ান প্রবাসীর কাছে 15 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। সেটা নিয়ে আমরা নিউজেও দেখেছি 50 লক্ষ টাকা দাবি করেছিল, একটা পর্যায়ে 15 লাখ টাকায় আসছে। তা কিছুদিন আগেও আমরা তার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেখছি। এটা আমার বিশ্বাস বাঞ্ছারামপুরবাসী সবাই কমার বেশি জানে। তার নাম হচ্ছে ইমান আলী। তিনি বাঞ্ছারামপুরে ভাড়া থাকেন। তার বাড়ি বাঞ্ছারামপুর সদরে না, তার বাড়ি হচ্ছে তাতুয়াকান্দির ওদিকে। হ্যাঁ, তিনি প্রভাব খাটিয়ে বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির সংগঠনকে পচিয়ে, এক কথায় সে হচ্ছে এক যে টপ মোস্ট একজন চাঁদাবাজ। এটা আপনারা বাঞ্ছারামপুরবাসী যারা আছেন, বাঞ্ছারামপুর সংবাদকর্মী যারা আছেন, তারা অনেকেই এই বিষয়টা জানেন। পৌর যুবদলের আহ্বায়ক আপনার সেখানে ইমান আলী, ঠিক আছে? জি, ইমান আলী। আর এই যে টাকাটা নিল 5 আগস্টের পরে, তখন আপনি আইনে কোনো ব্যবস্থা নেন নাই কেন, এবং এখন কেন নিলেন, এটা যদি একটু বুঝাইছেন, স্পষ্ট করে বলছেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে 5 আগস্টের পরে সারা বাংলাদেশে কোনো দলীয় সরকার, নির্বাচিত সরকার গঠন ছিল না। উনি যখন আমাকে পরে, তখন কোনো সরকার গঠন হয়েছিল না, কোনো দল সরকার গঠন করা ছিল না। বিদায়ী ওই সময়ে আমরা আসলে কারো ধারে যেয়েও সঠিক সূচনাটা বা সঠিক পরামর্শ বা সঠিক বিচারও পাইনি কারো কাছে। পর্যায়ক্রমে আমাকে বিভিন্নভাবে টেপে ফেলাইয়া, বিভিন্নভাবে আটকায় আমার কাছে টোটালি 2,40,000 টাকা নিয়েছে এই পর্যন্ত। তারপর আবার নতুন করে চাইছে, নতুন করে আবার 5 লাখ টাকা সে আমার কাছে দাবি করছে। ওই টাকাটা আপনি এটা কবে চাইছে, কতদিন আগে? এটা গত 6 তারিখে চাইছে। এই মাসের অগাস্টে? হ্যাঁ, আগস্টের 6 তারিখে চাইছে। বাট এটা আমার কাছে সরাসরি জানে, কারণ তার সাথে আমার কমিউনিকেশন নাই। সে জানে তরিকুল ভাই আমার এটার সাথে পার্টনার আছে, তরিকুল ভাইয়ের কাছে চাইছে। আচ্ছা, আছে। তাহলে এই টাকাটা তরিকুল সাহেব থেকে দিয়েছে 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়েছে। তারপর তরিকুল আপনাকে জানাইছেন? জি, আমাকে টাকা দিচ্ছেন, অস্বীকৃতি জানাইছেন, টাকা দেওয়ার জন্য কি অস্বীকৃতি? জি, আমি বলছি আমি 1 টাকাও তাকে দিব না। যদি আপনারা বাঞ্ছারামপুরবাসী, সে আপনার প্রতিষ্ঠানের সুনাম মানে নষ্ট করার জন্য, দুর্নাম করার জন্য সে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাইছে। জি, সামাজিক ভাবে অপচার চালাইছে 5 লক্ষ টাকা না দেওয়ার, যাতে আমার বিজনেসের ক্ষতি হয়। বুঝছে, মানে 5 লক্ষ টাকা সে নতুন করে আবার চাইছে। জি, আমি প্রশ্নটা করলাম এরকম করে এই ব্যক্তি 5 লক্ষ টাকা তরিকুল ভাইয়ের কাছে চাওয়ার সাথে সাথে তরিকুল ভাই আমাকে ফোন করছে যে ভাই এই অবস্থা, ইমান আলী আপনার কাছ থেকে আগে টাকা নিছে, আবার নতুন করে আপনার কাছ থেকে টাকা নিয়ে দিতে বলে সে প্রোগ্রাম করবে। আমি তাকে বলেছি যে ভাই বাঞ্ছারামপুরবাসীকে নিয়ে বিজনেস করি, আমি বাঞ্ছারামপুরবাসী উপকৃত করার জন্য আমি বাঞ্ছারামপুরে আসি। দীর্ঘ 6 বছর যাবৎ আমি বিজনেস করি। 6 বছরে একটা ব্যক্তিও যদি বলতে পারে অরণ্য ডিজিটাল অ্যাগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের দ্বারা 1 পয়সার ক্ষতি হয়েছে, এই বাঞ্ছারামপুরবাসী যে পদক্ষেপ নিবে, সমস্ত পদক্ষেপের যে কোনো পানিশমেন্ট আমাকে দিতে চাবে, আমি সমস্ত পানিশমেন্ট গ্রহণ করে নিব, আমার কোনো আপত্তি নাই। কিন্তু 6 বছরে আমি বাঞ্ছারামপুরবাসীর উপকার করেছি, বাট কাউকে ক্ষতি করি নাই। এখন আমি বাঞ্ছারামপুরবাসীর উপকারের জন্য আসছি, আমি তো কাউকে চাঁদা দিয়ে বিজনেস করব না। আমি এই কথাটা তরিকুল ভাইকে বলার পরে তরিকুল ভাই তাকে স্টেট বলে দেয়। সে তাকে সারা রাত্র জ্বালাইছে, মেসেঞ্জারে চ্যাটিং করছে যে আমি কিন্তু লাইভ করব। বলছে তুমি লাইভ করো আর যা করো তুমি করো, কিন্তু প্রতিষ্ঠানের এমডি তোমাকে 1 টাকাও আর দিবে না। তোমাকে অতীতে যা দিয়েছে এটাই সীমাবদ্ধতার মধ্যে থাকো, এদিকে আর তোমাকে আর 1 টাকা দেওয়া হবে না। প্রতিদিন আপনি দিচ্ছেন? জি, দিচ্ছেন। আপনি যখন প্রমাণ আছে, না প্রমাণ আছে কিনা, বা এই ব্যাপারে কোনো অভিযোগ করছেন কিনা? আসলে মূলত ওই সময়ে আমি কোনো অভিযোগ করি নাই। এই তারিখে যখন আসছে, এ তারিখে বলার পরে আমি থানায় সর্বপ্রথম একটা অভিযোগ করছি। অভিযোগের এসডিআর নাম্বার হচ্ছে 1442 বাঞ্ছারামপুর মডেল থানা, এসডিআর নাম্বার 1442। আমি তার নামে আজকেই অভিযোগ করছি। অভিযোগের পরে আমি সংবাদ সম্মেলন করতে সক্ষম হচ্ছি আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। উনি ওনার বাড়ির সামনে, যে বাড়িতে ভাড়া থাকে, সামনে একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে ঢুকে আমাকে জড়ায় ধরে বলছে যে তুমি আমার আজ থেকে মায়ের পেটের ভাই,
এই বাঞ্ছারামপুরে তুমি মায়ের পেটের ভিতরে থেকে বিজনেস করবা, আমি তোমাকে সর্বদা সাপোর্ট দিব। তখন আমি বুঝতাম উনিই বিএনপির সর্বোচ্চ নেতা। কিন্তু আসলে উনি আমাকে ভাই বানাইয়া বিভিন্নভাবে টাকা পয়সা নিছে। উনি আমাকে সাপোর্ট দিবে তো দূরের কথা, পর্যায়ক্রমে দেখি উনি শুধু আমার কাছ থেকে নেওয়ার জন্যই প্রস্তুত থাকে। যার কারণে আমি আসলে মূলত কারো কাছে ওইভাবে স্বর্ণাপন্ন হইনি। এবং সর্বশেষ বলছে, যেহেতু তুমি আমার ভাই, আমি তোমাকে আজ থেকে ভাই বানাইলাম, তুমি যদি এই কথা কারো কাছে লিক আউট করো তাহলে বাঞ্ছারামপুরে তোমার লাশ খুঁজে পাওয়া যাবে না। বাঞ্ছারামপুরে আমি তোমাকে একবারে শেষ করে দিব। এরকম 2-4টা মার্ডার করে আমি অভ্যস্ত। আমার কাছে 2-4টা মার্ডার কোনো বিষয় না। এরকম বিভিন্ন ধরনের হুমকি দামকি দিছে। যখন নির্বাচিত সরকার আসলে যখন আমি দেখতে পারলাম যে না, বিএনপির সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই এবং সাধারণ সম্পাদক ভিপি মুসা ভাই এবং সালে মুসা ভাই, এরা অনেকেই আমাকে সর্বদা সহযোগিতা করে। আমি এই ডায়াগনস্টিক সেন্টার যখন উদ্বোধন করি তখন সালে ভাই এখানে বক্তব্য রেখেও বলে গেছে যে এই বাঞ্ছারামপুরে যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সর্ব সময়ের জন্য আমি পাশে থাকবো। পলাশ ভাই একটা কথাই বলে, আমি আপনার কাছ থেকে জীবনে 2 টাকা চাই না, আপনি আমাকে 2 টাকা দিতে হবে না। আপনি আমার এলাকায় প্রতিষ্ঠান করছেন, আমার এলাকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়েছে, আমার এলাকার ছেলে মেয়েরা চলে ফিরে খাবে, এটাই আমার গর্ব। যে কোনো সার্বিক সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি করব। ভিপি মুসা ভাইও সর্বদা আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে কতজন লোক কাজ করে? আর হচ্ছে আপনার জি বলেন। আসলে মূলত আমার এখানে বেশ কয়টা প্রকল্প রয়েছে, যেমন ডেইরি প্রজেক্ট রয়েছে, সেখানে আমার কিছু এমপ্লয়ি রয়েছে। অরণ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে কিছু এমপ্লয়ি রয়েছে। আমার একটা গ্রুপ অফ কোম্পানির শাখা অফিস রয়েছে, সেখানে কিছু এমপ্লয়ি রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্ন দায়িত্ব পালন করে। কেউ অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করে, কেউ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করে, কেউ রিসিপশনে আছে, কেউ মার্কেটিং এক্সিকিউটিভ আছে, কেউ মার্কেটিংয়ের কাজ করে। সব মিলে ইকুয়ালি 35 থেকে 40 জন বাঞ্ছারামপুরবাসী আমার এমপ্লয়ি রয়েছে। তাদের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটা বাঞ্ছারামপুরে পরিচালিত হচ্ছে আর কি। আমি মোহাম্মদ কাবিল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা বাঞ্ছারামপুর পৌর কৃষক দলের বর্তমান আহ্বায়ক। আমার ছোটো বোন আমাকে ফোন দিছে। আমার ছোটো বোন এই অনন্য গ্রুপে চাকরি করে, যে ভাই আমার বস্তের বাঞ্ছারামপুরের এই ইমান আলী আটকাইছে, একটু তাড়াতাড়ি আসেন। তো আইসা দিয়ে এরা খুব নার্ভাস অবস্থা, যেমন মাইরে লেবো এরকম একটা অবস্থায়। পরে দৌড়ে গেলাম, দেওয়ার পরে খুব নারাজ আমি কেন আসলাম তারা সেভ করার জন্য। মানে কারের সাথে নিয়ে গেছে এই জামাল ভাইকে, এই প্রতিষ্ঠানের এমডিকে। কি অবস্থা তারা পাবে সেখানে? খুব নার্ভাস অবস্থায় দেখতে পেলাম। হ্যাঁ জি। পরে আমরা বললাম যে ইমান আলী যা বলো আমার সাথে বলো। এরপরে হ্যাঁ আমার না, আপনি জানগা ভাইয়ের সাথে একটু কথা আছে। পরে এরা সালমুসা ভাই আবার আসলো, আসার পরে কিভাবে জানি তারা ব্যাপারটা মিট করলো আমাদের। হ্যাঁ আমাদের বাঞ্ছারামপুর পৌর বিএনপি সেক্রেটারি। আমি হচ্ছে অরণ্য ডিজিটাল অ্যাগ্রো অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ম্যানেজার পোস্টে আছি। তো আমাদের কোম্পানিতে 5ই আগস্টের পরে যখন দেশে কোনো সরকার ছিল না, তখন ওই অবস্থায় ইমান আলী নামে পৌর দলের আহ্বায়ক ছিল। উনি আসছে আমাদের কোম্পানিতে, হঠাৎ করে আমরা ট্রেনিং অবস্থায় ছিলাম সবাই। তো উনি আসার পরবর্তীতে আয়সা মনে করেন ছাদের মধ্যে হুট করে আমাদের বসকে, এমডি স্যারকে নিয়ে, জামাল হোসেন স্যারকে নিয়ে ছাদের মধ্যে একটা রুম আছে, ওই অন্ধকারে খুঁটির মধ্যে আটকাইছে ওনাকে। আটকানোর পরবর্তীতে আমরা বিষয়টা বুঝি না, আমরা তো ওই অন্য রুমের ট্রেনিং এর মধ্যে ছিলাম। তো পরবর্তীতে আমরা আমাদের কোম্পানির পিওনে আমাদেরকে মানে আমাকে ইশারাটা ডাক টানছে, ম্যাডাম মনে হইতেছে আর কোনো চাঁদার জন্য আসছে। তো এটা বলাতে আমি সাথে সাথে আমার ভাই কাবিল হোসেনকে ফোন দিছি যে ভাই দেখুন তো, আমি তো চিনি না এগুলো, আসলে অনেক নেতা মাতে আমি চিনি না বাঞ্ছারামপুরে, তো আপনি একটু আসেন, আর কিসের জন্য আসছে। পরবর্তীতে আমার বাইককে দেখার পরবর্তীতে বলতেছে তুমি আসছো কি লেগে, তুমি যাও গা, আমরা এমনি অন্য কাজে আসছি। তা বললাম আমার বাইকে বিদায় দিতে চাইতেছে। তো পরবর্তীতে আমরা কোনোভাবেই মানে অফিস স্টাফরা মানে স্যারের কাছে যাইতে পারতেছি না। বাহিরে আরো 2টা ছেলে আমাদেরকে আটকায় রাখছে। আর ইমান আলী স্যারকে অনেক ধরনের হুমকি দিতেছে আর কি।
তো মুখ কথা মাত্র টাচও মনে হয় করছে, আমরা তো ভিতরে যাইতে পারি নাই। অনেক চেষ্টা করে তারপরে আমাদের এই স্টাফটা জোর করে ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওনার হাজবেন্ডের পরিচয় দেওয়ার পরবর্তীতে মুখ কথা আমাদের অফিস স্টাফ যারা আছি আমরা সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন যত আছে আমরা ফোন করে দ্রুত লোক জোগাই লাইছি। দোকানের কারণে উনি যখন দেখতেছে যে না এখানে তো অনেকের আত্মীয় স্বজন এখানে আছে, এজন্য পরবর্তীতে উনি মানে বের হয়ে গেছিল গা। পরবর্তীতে অন্যভাবে আবার ফোন দিয়ে হুমকি দিয়ে কিছু চাঁদা নিচ্ছে এখান থেকে। স্যার থেকে হ্যাঁ, এরপরে মনে করেন স্যার তো মানে জানের বয়ে তখন দিছিল। হ্যাঁ, কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমরা যখন মানে ম্যাম যেগুলো বলছে যে আমরা ট্রেনিং করতেছি, উনি আইসা প্রথমেই স্যারের রুমে ঢুকে মানে একদম অনেকগুলো ইমান আলী স্যার মানে নিয়ে স্যারের উপরে নিয়ে গেছে, মানে নিয়ে যায় সময় আমরা ধর ওইরকম ভাবে দেখি নাই। আমরা ট্রেনিং করতেছি, অনেকজন ছিল। প্রথম আসার পরে প্রায় 8-9 জনের মতো ছিল। তারপরে একে একে তারা লোক আসতেই আসছে। সবাইকে চিনেন না, আমরা এমনি মুখ চিনি, কারণ আমরা তো আর মহিলা মানুষ ওরকম চিনি না কাউকে, কিন্তু বাঞ্ছারামপুরেরই মানে অনেকে দেখলে চিনবো যে এই ছেলেগুলো না 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 হ্যাঁ দেখলে চিনবো। হ্যাঁ, ইমান আলী চিনি, কারণ উনি একটা দলের ছিল, এর জন্য ওনাকে চিনি। কি তো যাওয়ার পরে উনি স্যারের আটকে স্যারের মোবাইলগুলো পর্যন্ত তারা নিয়ে নিচ্ছে। স্যারে যে মোবাইলে কারো নক করবো এরকমও ছিল না, মোবাইলগুলো স্যারের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আর একদম মানে একটা আসামি যেভাবে বসায় না ওইরকম মানে স্যারের নিয়ে তারা একদম দিয়ে বসছে। আর স্যারের একদম কাছে নিয়ে মানে হ্যারাসমেন্টের মতো একটা কথাবার্তা বলতেছি কি স্যার। পরে আমরা গেছি, যাওয়ার পরে উনি আমার এই মানে আমরা একটা স্টাফ বলতেছে আমরা বলতেছি এরকম করতেছেন কেন। আমরা যে মহিলা মানুষ ওই মানবতাটা তার ভিতরে ছিল না। উনি একটা চেয়ার নিয়ে মানে আসছে আমাদের বাড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদেরকে ইমান আলী আমাদেরকে বাড়ি, হ্যাঁ ইমান আলী আসছে আমাদেরকে বাড়ি দেওয়ার জন্য চেয়ার নিয়ে। তারপরে আমি তো মহিলা মানুষ, যতই হোক উনি যেহেতু ইমান আলী আসছে চেয়ার বাড়ি দেওয়ার জন্য, আরো যে পাশে ছেলেগুলো ছিল আর ইমান আলী বলতে সাথে থেকে ঠিক ক্যামেরা ফালাই দিব আমাদের। এই হুমকি দিতেছে, দেয় তোমার নিচে যাও, ধমকাইতেছে। তা আমরা তো যেহেতু উনি আমাদের এরকম একটা কর্মস্থলের ব্যবস্থা করছে এতগুলো অসহায় মেয়ের জন্য বা ফ্যামিলি আমরা সাপোর্ট করতে পারতেছি, তো উনার কোনো কিছু হওয়া জামাল ছাড়া কোনো কিছু মানে আমাদের হওয়া আমাদের জন্য যেহেতু কোনো কিছু করতেই পারে না ইমান আলী, তাহলে তো এরকম করার কোনো আসে না। পরে আমরা ফ্যামিলির ডাক দিছি, ফোন দিছি, আমার ভাইয়াদেরকে ফোন দিছি, আসছে আইসা তারপরে কথা টথা বলছে। পরে আবার রুমের মধ্যে আসছে, পরে আমরা সবাই পরে আবার স্যারের কাছে পরবর্তী ফোন দিয়া মানে মিট করছি কি ব্যাপারটা টাকা পয়সা নিয়ে। উনি ফার্ম থেকে গরু নিয়ে যাবে ওই হুমকিটাও দিছে স্যার যে আমরা ফার্ম থেকে গরু নিয়ে যাবো আপনার ফার্ম থেকে। আমার যদি বেতন না দিতাম কি এই জায়গায় চাকরি করতাম? বিনামূল্যে তো মানুষের তুলার খোঁজাইব না। বাঞ্ছারামপুর যখন প্রথম এই শাখাটা আসছে সর্বপ্রথম স্টাফ আমি, মানে 6 বছর প্লাস আমি এখানে জব করতেছি। মানে 1 থেকে 10 তারিখের ভিতরে বেশিরভাগ 5-6 তারিখ আমাদের স্যালারি মানে ওকে হয়ে যায়, দিয়া দেয়। 1 মাস আমরা স্যালারি মানে পাই না, যে এরকম নাই। প্রতি মাস আমরা স্যালারি, আমি 6 বছর প্লাস স্যালারি পাইতেছি। বর্তমান মাসের রানিং মাসের বেতন, হ্যাঁ রানিং মাসের বেতন পাইছি। আসসালামু আলাইকুম, আমার নাম মুক্তা আক্তার। আমি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি। আমাদের স্যারকে যখন আটক করছে আমরা তখন ক্যারিং রুমে ছিলাম, তখন এমন ভাবে আটক করছে মানে স্যারের কাছে কেউ ঢুকতে দিতেছে না। পরে আমি যে বলতেছি যে আপনি এরকম করতেছেন কিসের জন্য, আপনার তো আমি চিনি, আপনি আমার আত্মীয়, আমার ইমান আলী। আমি বলতেছি যে আপনি আমার এক দেবরের বন্ধু হইতেছেন, তাইলে আমি স্যার এভাবে অসম্মান করতেছেন কিসের জন্য? এত আমাদের একটা আচ্ছা আপনার কাছে তো আছে একটা প্রতিষ্ঠান খোলার জন্য, আমরা মেয়েরা তো কর্মস্থান একটা সুযোগ সুবিধা করে দিচ্ছে, তাহলে আপনি নিচে আসেন, আইসা ভদ্রলোক সুন্দর করে কথা বলেন। মানে কেউ রে সে ঢুকতে দেয় না, স্যার এমন ভাবে সে ধরছে। আমি আর ম্যাডাম যাওয়াতে আমরা বাড়ি দিব, তারপর কি স্যার বলছে ঠিক আছে তোমরা নিচে যাও, আমরা দেখতেছি। আসলে আমরা অনেক ছেলে মেয়ে ছিলাম, আমরা ইচ্ছা করলে ওই সময় বাধা দিতে পারতাম তাকে, কিন্তু স্যারের অনুমতি স্যারের নিষেধ দিছে যে তোমরা কোনো ঝামেলা করো না, এটা বাজারের পাশে অফিসটা, যদি ঝামেলা করো তো এই জন্য আমরা আসলে জিজ্ঞেস করে নেই। তখন জেসমিন আক্তার, আমার নাম মুক্তা আক্তার। ওকে, ঠিক আছে। সুন্দর বলছেন না আল্লাহ আমি এই জায়গাটাইতেই দাঁড়ানো ছিলাম। আমার এই ডায়াগনস্টিকের বিষয়টা হয়েছে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার যখন এই ডায়াগনস্টিকের ছাদের কলম হয় তখন মিস্ত্রিদেরকে আমি কাজগুলো দেখাই দিতেছিলাম।
ইতিমধ্যেই এই সিঁড়ি দিয়ে ছাদে উঠে এসে আমার বলতেছে, আপনি জামাল হোসেন মুকুল? আমি জি। আমি তাকে চিনি না, অতীতে কখনো দেখি নাই। আমাকে ঠিক এদিক দিয়ে নিয়ে এই রুমটার মধ্যে, এখানে দুইটা চেয়ার ছিল, এই দুইটা চেয়ার ছিল, তখন এই রুমটা ছোট ছিল, এই রুমটা ছিল, এখানটা পার্টিশন ছিল, এইখানে দুইটা চেয়ার ছিল, ছোট্ট একটা টেবিল ছিল। সে ওই পাশে একটা চেয়ারে বসে, আমাকে এই পাশে একটা চেয়ারে বসে এখানে আটকিয়ে রাখছে। আমার ইমান আলী আটকিয়ে রাখছে। এই পাশে আমার ট্রেনিং ছিল, ট্রেনিংগুলা পোলাপান বাইর করে দিলাম। দেওয়ার পরে এরপরে এমনভাবে সে আমার সাথে মানে চাঁদা দাবি করলো, সে পারে না, আমাকে এখান থেকে মেরে ফেলবো, আমার উঠাই নিয়ে যাইব গা। ওসি সাহেবরে ফোন দেয়, ওসি সাহেব ফোন ধরে না, কয় আমি ইউনিয়নে বইলে আসছি, ইউনিয়ন সাহেবরে বইলে আসছি, আমি তোরা এখন উঠাই নিয়ে যাবো গা, তোরা এখন নিয়ে গেছে গা, এখন যদি তুই টাকা না দেস তাইলে কিন্তু তোর জানের কাম শেষ। তো যাই হোক, সে অনেক ভয়ভীতি দেখানোর পরে যখন আমার অফিসের স্টাফগুলা দেখলো যে না, আমাকে এভাবে অ্যাটাক করে রাখছে, আটক করে রাখছে, তখন তারা তাদের জায়গা থেকে বিভিন্ন ফ্যামিলির ব্যক্তিদেরকে বিভিন্নভাবে ফোন করে নিয়ে আসলো। যখন নিয়ে আসছে তখন সে বিএনপি করে, কিন্তু আমার এইখানেও তো বিএনপি ফ্যামিলির কিছু কর্মকর্তা কর্মচারী আছে, তাদের ফ্যামিলির লোকজনদেরকে ডাক দিল, যেমন ওই যে বললাম জাভেদ ভাই, কাবিল ভাই, আরও অনেক লোকজন আসলো। আসার পরে তারাও অনেক চেষ্টা করলো আমার এখান থেকে সরাইতে। সে যখন দেখলো যে না, এখানে একটা হট্টগোল সৃষ্টি হয়ে যাবে, তখন সে সালেম মুসাভাই স্বর্ণাপন্ন হলো, সালেম মুসাভাইয়ের ফোন দিয়ে নিয়ে আসলো। পরে সালেম মুসাভাই আইসা দমকায়া তাদেরকে এখান থেকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর সে আমাকে যেখানেই দেখে আসে বিভিন্নভাবে ফোন করে ডেকে নিয়ে বিভিন্নভাবে যেখানে যেভাবে পারছে অ্যাটাক করে সে তার কৌশল খাটিয়ে আমার কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিছে। কারণ তখন তো আমি অ্যাকচুয়ালি ওই যে বললাম কোনো নির্বাচিত সরকার ছিল না, আমি আইনের আশ্রয় ওইভাবে নিতে চাই না। সে আমাকে মায়ের পেটের ভাই বানায় বেলাইলো, সে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করব, মানে তার প্রতি একটা বিশ্বাস কইরা আমি তার পিছনে এই টাকাগুলা তার চাঁদাটা দিতে বাধ্য হয়েছি। কারণ আমি যেহেতু এই দেশে, মানে কি ধরনের সহযোগিতা করবে? সে সর্ব ধরনের সহযোগিতা করবে। মানে আমার এখানে অফিসিয়াল পরিবেশ, আমি যদি কখনো কোথাও প্রোগ্রাম করি, কোনো রেস্টুরেন্টে প্রোগ্রাম করি, সহযোগিতা আমাকে করবে। মানে টাকা নেওয়ার আগেই আপন ভাই মানে এই মনে করেন যে আমার কৌশলগত আটকে টাকা নিছে। না, ওই যে আমাকে ওই দিনই ফার্স্ট পরিচয়, তার সাথে ফার্স্ট পরিচয়, ওই দিন থেকে তার সাথে আমার পরিচয় শুরু। 4 ধাপে। জি, প্রথম দিছিলাম 1,40,000 টাকা। এইভাবে পর্যায়ক্রমে মানে একবার 40, একবার সর্বশেষ যে টাকাটা নিছে, ওনার হাতের যে মোবাইলটা, ওটাও আমার টাকার কিনা। সে আমাকে মোবাইল দেখে কয়, আপনার ভাইয়ের মোবাইল নাই, মোবাইল চলতারি না, আমি একজন রাজনীতিবিদ ভাই, আমি এই অবস্থায় আছি, আমার একটা মোবাইল লাগবে, আপনি আমার একটা মোবাইল কেনার টাকা দেন। এখন যে মোবাইলটা ব্যবহার করে ওই টাকা, মোবাইলটাও আমার টাকার কিনা।